আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি, শক্তিশালী বিরোধী দলের গুরুত্ব এবং জনগণের যৌক্তিক দাবিতে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে। এছাড়াও বাংলাদেশের সরকারি চাকরি কোটার বিষয়ে সংবিধান ও আইন কি বলে তা নিয়ে জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। গণতন্ত্রের মূল ভিত্তি কি কি? 1 নাম্বার হলো জনগণের শাসন। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করে থাকে এখানে। অর্থাৎ জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করে তারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কথা তুলে ধরে এবং তা প্রতিফলন ঘটায়। এভাবেই মূলত জনগণের শাসন নিশ্চিত হয়। দ্বিতীয় হলো আইনের শাসন। সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান আইনের অধীনে থাকে, কেউই আইনের ঊর্ধ্বে যেতে পারে না। যেমন কিছুদিন আগে আমরা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের সাজা প্রাপ্তির কথা শুনেছি। 3 নাম্বার হলো স্বাধীন বিচার ব্যবস্থা। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন বিচার ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জুডিশিয়ারি, এক্সিকিউটিভস অ্যান্ড লেজিসলেচার এদের কিন্তু খুব স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার থাকতে হবে। চতুর্থ ব্যাপারটি হলো স্বাধীন সংবাদ মাধ্যম। গণমাধ্যমের স্বাধীনতার রক্ষার মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার যে অধিকার আছে এটি নিশ্চিত করা। 5 নাম্বার হলো মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা। প্রতিটি নাগরিককে মৌলিক অধিকার ও তাদের স্বাধীনতা রক্ষা করা। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে এই 5টি বিষয় নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা, এটি জনগণের প্রতি আমার প্রশ্ন থাকে। এখন আসি গণতান্ত্রিক দেশে শক্তিশালী অপোজিশনের গুরুত্বপূর্ণ রোল সম্পর্কে। কেন শক্তিশালী বিরোধী দল থাকতে হবে এবং তাদের কাজই বা কি? বিরোধী দলের প্রথম কাজ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। অর্থাৎ শক্তিশালী অপোজিশন সরকারের কর্মকাণ্ড ও সিদ্ধান্তগুলো পর্যালোচনা করবে এবং দেখবে যে সব সঠিক মাপে করা হচ্ছে কি হচ্ছে না। দ্বিতীয়ত, নির্বাচনী প্রতিযোগিতা। অপোজিশন নির্বাচনে সরকারের বিরুদ্ধে একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ জনগণ যদি মনে করে সরকার তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে না, তবে বিরোধী দলকে তারা সুযোগ দিয়ে পরিবর্তন ঘটিয়ে দেখতে পারে। এটি সরকারেরও ক্ষমতা হারানোর একটি ভয়ের কারণ হতে পারে। সরকার সবসময় অ্যালার্ট থাকে এজন্য যে বিরোধী দল তাদের কর্মকাণ্ডে যদি কোনো ঘাটতি থাকে সরকারের, সেক্ষেত্রে বিরোধী দল পরবর্তীতে ক্ষমতা আসতে পারে। তৃতীয় ব্যাপারটি হলো নীতি ও আইন পর্যালোচনা। অপোজিশন সরকারের প্রণীত নীতি ও আইন পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় সংশোধন প্রস্তাব করে। সরকার রাষ্ট্রে কি আইন তৈরি করছে এবং কি নীতি প্রদান করছে, এটা জনগণের জন্য ভালো নাকি ভালো না, এ বিষয়ে কিন্তু বিরোধী দল কথা এবং কণ্ঠস্বর তুলতে পারে। চতুর্থ ব্যাপার হলো জনগণের কণ্ঠস্বর, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। অপোজিশন জনগণের বিভিন্ন অংশের মতামত ও সমস্যা তুলে ধরে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল বা মাইনরিটি বা গ্রুপ অফ পিপল, যেমন ধরুন ছাত্র হতে পারে, শিক্ষক হতে পারে, ডক্টর হতে পারে, নার্স হতে পারে, লয়ার হতে পারে, এদের যদি কোনো যৌক্তিক দাবি দেওয়া থাকে সেটি কিন্তু বিরোধী দল তাদের পাশে দাঁড়িয়ে কণ্ঠস্বর তুলে সরকারকে প্রেশারাইজ করতে পারে। এখন বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের ভেবে দেখা দরকার যে এই জিনিসগুলো আমাদের দেশে সত্যি হচ্ছে কি হচ্ছে না। যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন। চলুন এখন আসি শক্তিশালী বিরোধী দল না থাকলে জনগণ কি কি সমস্যায় পড়তে পারে। প্রথমেই সরকারের জবাবদিহিতার অভাব। সরকার তার দপ্তরগুলোতে কি করছে না করছে এ ব্যাপারে শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তাহলে প্রশ্ন করার কেউ থাকে না, অথবা যদি ইন্ডিভিজুয়ালি কেউ প্রশ্ন করেও সরকার সেটিকে উত্তর দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করে না। যেমন আমাদের দেশে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সরকারি কর্মকর্তা থেকে বিভিন্ন রাজনীতিবিদদের অপকর্ম, দুর্নীতির কথা শুনে থাকি, কিন্তু এদের বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে সেটি কিন্তু খুবই মন্থর। কিন্তু যদি শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে এই ইস্যুগুলো কিন্তু এত সহজে সরকার স্লো ডাউন করতে পারতো না। অথবা তৃতীয় হলো নীতির ভারসাম্যহীনতা। নীতি ও আইন যদি পর্যালোচনা না হয়, নীতি বা আইনগুলো সরকারের জন্য জনস্বার্থে হচ্ছে কিনা নাকি ক্ষতিকারক হচ্ছে, এগুলো বিষয়ে কিন্তু ভারসাম্যতা হারিয়ে যায়। 3 নম্বর বিষয়টি হলো শক্তিশালী বিরোধী দল না থাকলে কিন্তু মানুষের বা জনগণের স্বাধীনতাও হ্রাস পায়। শুধু তাই নয়, বিরোধী দল না থাকলে সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা কমে যেতে পারে। এখন আপনারা ভেবে দেখুন যে আমাদের দেশের সংবাদ মাধ্যম বা বিচার বিভাগ এগুলো যেভাবে কাজ করছে তাদের কি ঠিক কতটা স্বাধীন বলা যেতে পারে? নির্ভীকভাবে সাংবাদিকরা কি রাষ্ট্রের প্রধানদেরকে প্রশ্ন করতে পারছে, নাকি তারা ক্ষমতাসীনদেরকে তেল দিয়ে চলছে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। যাই হোক, গণতন্ত্র, বিরোধী দল, ইনগ্রেডিয়েন্টস এগুলো সম্পর্কে তো কিছু জানলাম। এখন মূল প্রসঙ্গে ফিরে আসি।
সংবিধানে বা বাংলাদেশের আইনে কোটা ব্যবস্থা সম্পর্কে কি বলা আছে চলুন একটু দেখে নিই। বাংলাদেশের সংবিধানে কোটার বিষয়টি সরাসরি উল্লেখ নেই, তবে সংবিধানে কিছু ধারা ও অনুচ্ছেদ থেকে এটির ভিত্তি প্রাপ্তি হয়। বাংলাদেশের সংবিধানের সেকশন 29-এ বলা হচ্ছে কর্মসংস্থান ও পদোন্নতি বিষয়ে সাম্যতা। সেকশন 29 সাবসেকশন 1-এ বলা হচ্ছে সকল নাগরিকদের জন্য রাষ্ট্রের চাকরিতে সমান সুযোগ থাকতে হবে। সেকশন 29 2 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে কোনো নাগরিকের মধ্যে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, জাতি, ভাষা বা অন্য কোনো প্রকার ভেদাভেদ করা যাবে না। সেকশন 29 সাবসেকশন 3-তে আবার বলা হচ্ছে তবে মহিলাদের, পশ্চাৎপদ শ্রেণীর বা অন্যান্য পশ্চাৎপদ অংশের মানুষদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা। মূলত এই ধারাগুলোই সরকারি চাকরিতে কোটার নীতি প্রণয়নের মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এখন বাংলাদেশে কোটার ধরন ও প্রয়োগ ঠিক কিভাবে চলছে চলুন একটু দেখে নেওয়া যায়। সরকারি চাকরিতে বেশ কয়েকটি কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা, যেটি মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য সংরক্ষিত; নারী কোটা, যেটি মহিলাদের জন্য সংরক্ষিত; আদিবাসী কোটা, যেটি আদিবাসী জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত; প্রতিবন্ধী কোটা, যেটি প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংরক্ষিত; পশ্চাৎপদ শ্রেণীর কোটা, পশ্চাৎপদ শ্রেণীর জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত। এখন বাংলাদেশের সংবিধানের 29 ধারা সাবসেকশন 3-তে মহিলা এবং পশ্চাৎপদ শ্রেণীর কথা যেটি বলা আছে সেটির সঙ্গে এই কয়েকটি ক্যাটাগরির মিল কতটুকু আছে এটি জনগণ ভাববে এবং আদালতেও ব্যাপারটি বিচারাধীন আছে, আদালতও জিনিসটা নিয়ে একটি ডিসিশনে আসবে। তবে বাংলাদেশের সরকার এই বিষয়ে কি যুক্তি দেয় কোটাগুলোর পক্ষে সেটি একটু দেখে নেওয়া যেতে পারে। প্রথম যুক্তি হলো সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। কোটার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ বৃদ্ধি করা হয়, এটি একটি যুক্তি। অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন 2 নম্বর যুক্তি। কোটা সুবিধার মাধ্যমে যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছে তাদেরকে, নারীদেরকে, প্রতিবন্ধীদেরকে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ দিয়ে তাদের সামগ্রিক উন্নয়নের একটি ব্যবস্থা করা। 3 নম্বর যুক্তিটি হলো অঞ্চলভিত্তিক বৈষম্য কমানো। চতুর্থটি হলো নারী ক্ষমতায়ন। নারী কোটার মাধ্যমে নারীরা সহজে সরকারি চাকরিতে প্রবেশ করে যেন নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা আসে, এজন্য এটি রাখা হয়েছে। জাতীয় ঐক্য অটুট রাখতে কোটার মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের মানুষকে একত্রিত করে এবং জাতীয় ঐক্য সংহতি বজায় রাখার জন্য এটি রাখা হয়েছে। যে বিষয়টি এখন মূলত বিতর্কে আছে মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারদের সম্পর্কে, বিষয়ের যুক্ত হলো বিশেষ প্রয়োজন। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের জন্য কোটার মাধ্যমে তাদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়া হয় এবং তাদের সামাজিক অবস্থান নিশ্চিত করা হয়, এটি মুক্তিযোদ্ধা কোটার পিছনে সরকারের যুক্তি। আর 7 নম্বর বিষয়টি হলো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, যেটি আসলে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ প্রতিবন্ধীরা তো ডিসেবল। তাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা ব্যবস্থা করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হয়, যা তাদের জীবনের মান উন্নত করে। তো এই যুক্তিগুলো আসলে কতটা যৌক্তিক এটা আদালত অবশ্যই বিচার করবেন এবং আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারাও আপনাদের মতো এটাকে পর্যালোচনা করে দেখতে পারেন। যাই হোক, এখন প্রশ্ন হলো এই কোটা আন্দোলন বা এই ধরনের যৌক্তিক যে আন্দোলনগুলো বাংলাদেশে হয়, এই আন্দোলনের বিষয়বস্তুগুলো সরকার কেন গুরুত্বের সঙ্গে দেখছে না বা সরকারকে কেন কেউ প্রেশারাইজ করতে পারছে না এইগুলো বাস্তবায়ন করতে, তার একটি কারণ, রুট কজ আমরা দেখার চেষ্টা করি। ভিডিওর প্রথমে যে গণতন্ত্র এবং বিরোধী দল নিয়ে কিছু কথা বলা হয়েছে তার লেজ ধরেই বলবো যে রুট কজটি আসলে শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে বাংলাদেশে সহজে কোনো কথা সরকারের কান পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, অথবা পৌঁছালেও সেটাকে প্রেশারাইজ করে সরকারকে শুনতে বাধ্য করা যাচ্ছে না। চলুন দেখি বিরোধী দল কিভাবে জনগণের যৌক্তিক দাবিতে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। প্রথমত, বিক্ষোভ ও আন্দোলন করে জনগণের দাবির পক্ষে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত করতে পারে বিরোধী দল। যেমন এখন ছাত্ররা কোটা আন্দোলন করছে, তাদের পাশে বিরোধী দল এসে দাঁড়াতে পারত। নাম্বার 2, সংসদে আলোচনা। সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা বিরোধী দলের দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ। এই ব্যাপারটি নিয়ে যদি সংসদে আলোচনা হতো তাহলে কিন্তু রাস্তায় এই ধরনের মারামারি, ধস্তাধস্তি, রক্তারক্তি এগুলো করার কোনো প্রয়োজনই হতো। তৃতীয়ত, বিরোধী দল কিন্তু মিডিয়া কভারেজ এনে দিতে পারে, সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে জনগণের সমর্থন জোগাড় করতে পারে। এবং চতুর্থ বিষয় হলো আদালতে মামলা করে আইনি পদক্ষেপ গ্রহণ করে জনগণের অধিকার রক্ষা করার চেষ্টা করা। এগুলো মূলত বিরোধী দলের রোল ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি না কোথাও হচ্ছে। যাই হোক, এখন একটু ঘুরে আসি আর একটি দিক নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটার এই বিষয়টি আদালতে বিচারাধীন।
এবং তিনি এমন ইঙ্গিতও দেন যে এক্সিকিউটিভ বা রাষ্ট্রপ্রধান হিসেবে তাদের জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই। কথাটি খুবই সত্য এবং সেপারেশন অফ পাওয়ারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যদি হস্তক্ষেপ না করেন বা ওনারা যদি না করেন, এটি অত্যন্ত ভালো রাষ্ট্রের জন্য। কিন্তু প্রশ্ন হলো, দেশের আদালতের স্বাধীনতা বিষয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে, যে কারণে জনগণ বিষয়টি নিয়ে সন্দিহান। আর আরেকটি বিষয় হলো হেড অফ দ্য স্টেট বা সরকারি দল হিসেবে জনগণের যদি সত্যি যৌক্তিক কোনো দাবি থাকে, সেটি কিন্তু তারা নীতিমালা অথবা আইন হিসেবে পার্লামেন্টে পাশ করলেই কিন্তু ব্যাপারটার সলিউশন হয়ে যাচ্ছে। সুতরাং এখানে প্রশ্ন থেকেই যায় যে সরকারের অবস্থান এই বিষয়ে সমর্থন করে কি সমর্থন করে। তবে সমর্থন করুক বা অসমর্থন করুক, আমরা বাংলাদেশের জনগণ হিসেবে চাইব রাস্তায় যে রক্তারক্তি হচ্ছে, মারামারি হচ্ছে, এটি থামুক এবং রাষ্ট্রের শান্তি ফিরে আসুক।